এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা হওয়ার কথা ছিল ডিডাব্লিউ একাডেমি বা বিবিসি অ্যাকশনের মতো, যেটা বাংলাদেশের সংবাদ ক্ষেত্র বা গণমাধ্যমের সঙ্গে এর সম্পর্ক হওয়ার কথা ছিল অনেক ডিরেক্ট, এবং এইটার প্রশিক্ষণ, এটার গবেষণা প্রকাশনা দিয়ে গণমাধ্যমকে আরও পরিপুষ্ট করা, মত প্রকাশের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে একটা জৈবিক ভূমিকা থাকা দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি এই জাতীয় প্রতিষ্ঠান বিগত 15 বছরে আরও অনেক রকম প্রতিষ্ঠানের মতো ব্যক্তির দলের পুনর্বাসনের ক্ষেত্র হয়ে উঠেছিল, ভোগবিলাসের ক্ষেত্র হয়ে উঠেছিল। আমাদের গুদাম ভর্তি এত বই, যে বইগুলো কেউ কিনবে না, রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে স্তুতিমূলক বই, যেটা আমাদের এখনো গুদামজাত হয়ে আছে। তারা তাদের আমলেও এইসব বই সেল করাতে পারে নাই, যেখানে সরকারের লাইব্রেরিতে সমস্ত তাদের বই। তো একটা প্রতিষ্ঠানের যদি এরকম হয়, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে সারা বাংলাদেশটা আসলে একটা পঙ্গু, অক্ষম, অন্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেখান থেকে যে জেগে ওঠা, এটা একটা দশকের ব্যাপার। আমাদের হয়তো প্রত্যাশা অনেক তাড়াতাড়ি সব কিছু ঠিক হবে, কিন্তু কোনো দেশে আসলে তাড়াতাড়ি সব কিছু কোনো কিছুই ঠিক হয় না। আমরা দেখেছি যে অন্য সব কিছুর মতো সংবাদ ক্ষেত্রটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছিল। সাংবাদিকদেরকে ব্যবহার করা হয়েছিল জঙ্গিবাদের নামে, মানুষ হত্যা, গুম খুনের যুক্তি প্রতিষ্ঠা করা, বিশেষ দল বা ব্যক্তি তাদেরকে দেশে তাদের নাম উচ্চারণ করতে বাধা দেওয়া, তাদের নিষিদ্ধ করা, এমনকি ফাঁসি দেওয়া পর্যন্ত। এই সাংবাদিকতা হয়ে দাঁড়িয়েছিল কষায়ের যে দড়ি এগিয়ে দেওয়া ব্যক্তি। সেখান থেকে সাংবাদিকতা মুক্ত হয় নাই। কিন্তু উল্টা দিকে আমরা দেখেছি যে অতীতে যা হতো, যে দৈনিক পত্রিকা বন্ধ করে দেওয়া হতো, আমার দেশ পুড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ছাপাখানা লুটপাট করা হয়েছে, নয়া দিগন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকগুলো টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, মাহমুদুর রহমান, আবুল আসাদের মতো সিনিয়র প্রবীণ সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে। এখন অতীতে এটা হয়েছে বলে আজকেও কি একই জিনিস হবে? তাহলে আমরা কি নতুন বাংলাদেশে আসলাম? সংবাদপত্রের বিরুদ্ধে বল প্রয়োগ করার মধ্য দিয়ে যে প্রতিবাদ, এটা কোনো প্রতিবাদ না। আমরা বরঞ্চ মনে করি এই ধরনের অ্যাকশনগুলো সামাজিক ফ্যাসিবাদের একটা হাতিয়ার হয়ে উঠছে। তারা ছোট ছোট গ্রুপ থেকে বড় গ্রুপে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিশানা করছে, যাতে সমাজে আরেকভাবে ভয়ের শাসনটা কায়েম হয়। যে ভয়ের শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সেই ভয়ের শাসনটা প্রতিবাদের চেহারা নিয়ে বা বিক্ষোভের চেহারা নিয়ে কোনোভাবেই ফিরে আসতে পারে না। আমরা একই সঙ্গে এটা স্মরণ করি যে আমরা সম্প্রতি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে নিষ্পাপতম, সবচেয়ে নিরীহতম যে বীর, যে শহীদ ওসমান হাদি, তাকে আমরা হারিয়েছি। তাকে হত্যা করার উদ্দেশ্যটাই তো এই, যে জুলাইকে ভেতর থেকে, জুলাইয়ের যে ইঞ্জিন এখনো ধুকপুক করছে, জুলাই পথভ্রান্ত হতে পারে, জুলাই বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু জুলাই জীবিত ছিল। সেই জীবিত জুলাইকে ভয় দেখানো, অজস্র তরুণদেরকে ভয় দেখানো, এটা যদি আজকে আমরা প্রতিরোধ করতে না পারি, জুলাইয়ের এই সমস্ত ছাত্ররা, ছাত্রীরা এবং শিক্ষার্থীরা এখানে ওখানে সেখানে নানানভাবে মারা পড়বে। কোথাও দুর্ঘটনার ছদ্মবেশ দেওয়া হবে, কোথাও সরাসরি হত্যা করা হবে, কোথাও বলা হবে সে আত্মহত্যা করেছে। আমরা বাংলা ফ্যাক্ট থেকে আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান পিআইবি, যে বাংলা ফ্যাক্ট মিডিয়া রিসার্চ এবং ফ্যাক্ট চেক টিম, তারা কিন্তু এটা তালিকাবদ্ধ করছে গত জুলাই থেকে 2024 আগস্টের পর থেকে এই পর্যন্ত কতজন জুলাইয়ের পক্ষের মানুষ আহত বা আক্রান্ত বা নিহত বা শহীদ হয়েছেন। এবং সেটা কিন্তু এক দলে না, সব দলে, বিএনপির যুবদল, ছাত্রদল মারা যাচ্ছে, এনসিপির মারা যাচ্ছে, বা যে কোনো দলে যায়নি সেও মারা যাচ্ছে। তাহলে কারা মারছে, কারা বাঁচছে, এটা কিন্তু আমরা গণমাধ্যমের কাছ থেকে এখনও জানতে পারছি না। তাদের অনুসন্ধানী প্রতিবেদন এখনও ফ্যাসিবাদের নেটওয়ার্ক উন্মোচনে ব্যবহৃত হয় না। আমরা যারা আক্রান্ত গণমাধ্যম প্রতিষ্ঠান, তাদের প্রতি সহানুভূতি নিয়েও বলছি যে এখনও জনগণের কাতারে যদি তারা না আসেন, এখনও যদি সমস্যার গোড়ায় তারা সরলভাবে, স্বচ্ছভাবে দৃষ্টি না দেন, তাহলে নতুন বাংলাদেশের আশা তারা অন্তত প্রত্যাশা করতে পারেন না। সাংবাদিকতার ভেতরের জগৎ যে খুব বেশি বদলায়নি, সেটা তো আমরা সবাই বিভিন্নভাবেই টের পাচ্ছি। এবং যেটা আমরা আগেও বললাম, যে সাংবাদিকতাকেই নিশানা করার যে আগের ফ্যাসিবাদী চর্চা, সেটাও আমরা আসলে এখনো বন্ধ করতে পারিনি। আমরা জিয়াউর রহমানের বই বের করলাম মানে কি বিএনপির বই বের করলাম, নাকি বাংলাদেশের ইতিহাসের যে একটা পর্বটাকে অন্ধকারে রাখা হয়েছিল, সেই পর্বটাকে বাদ দিলে, মানে আপনি জিয়াউর রহমানের শাসনামল বাদ দিলে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব কিনা? বাংলাদেশে যখন 25শে মার্চের গণহত্যা শুরু হলো, রাজনৈতিক নেতৃত্ব কোনো নির্দেশনা দিশা না দিয়েই পলায়ন করলেন, ওদিকে পাকিস্তানিদের গণহত্যা চলছে।
এই সময় দেশের দরকার ছিল একটা মানুষ যিনি অ্যাকশন দিয়ে লিড করবেন এবং অন্ধকারে পথ দেখাবেন। জিয়া রহমানের যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা, এইটা ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসের আপনি গোড়াপত্তন করতে পারবেন না। আপনার যদি গোড়াটাই ঠিক না থাকে তাহলে আপনি কিসের ইতিহাস? এবং এই ঘোষণার কারণেই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষে, যারা আমরা জানি যে খন্দকার মোস্তাক আহমদ সহ একটা গ্রুপ চেষ্টা করছিল আমেরিকার মাধ্যমে আবার পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, কিন্তু যেহেতু জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা রয়েছে, ফলে আর কারো পক্ষেই কিন্তু ৭১-এ বাংলাদেশকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার বা এই যুদ্ধ থেকে সরে আসার কোনো উপায় জিয়াউর রহমানের এই ঘোষণা রাখেনি। এবং তিনি দায়িত্ব পালন করলেন এবং চলে গেলেন পেছনের দিকে, একজন সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করলেন। তারপরে আবার আমরা দেখব যে যখন ৭৫-এর ঘটনার পর বাংলাদেশে যখন রাজনৈতিক শূন্যতা, আবার একটা দিশাহীনতা, সেই সময় মানুষই তাকে সামনে নিয়ে আসলো এবং তিনি দায়িত্বটা নিলেন। এবং আমরা যে আধুনিক বাংলাদেশের গল্পটা বলি, যে পুরানা বাংলাদেশ ৭২-৭৫ বাংলাদেশ একটা উগ্র জাতীয়তাবাদী বাংলাদেশ, যে বাংলাদেশের পুনর্গঠন সম্ভব ছিল না, গণতান্ত্রিক বাস্তবতা ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, রক্ষী বাহিনীর অত্যাচার ছিল। ফলে আমরা স্বাধীনতার ৭২ সালে শুরু করতে পারিনি, সেই শুরুটা করতে হলো জিয়াউর রহমানকে। এবং তিনি এই প্রথম একজন সামরিক নেতা যিনি বহুদলীয় গণতন্ত্রের কথা শুরু করলেন। এবং তিনি যদি ওইটা না করতেন, আজকের বাংলাদেশ আমরা এখানে গণতন্ত্রের কথা নতুন করে বলতে পারতাম না। আমাদের লম্বা ইতিহাসে ৯১ সাল আসতো না, কারণ আমাদের একবার গণতন্ত্রের স্বাদ আমরা পেয়েছিলাম ৭৭-এর পর ৮১ পর্যন্ত। ওই স্বাদের কারণেই কিন্তু মানুষ আবার গণতন্ত্রের জন্য ৯১ লড়াই করেছে। ফলে একজন ব্যক্তি তার রাষ্ট্রনায়কের ভূমিকা, সামাজিক উদ্যোগের ভূমিকা এবং আন্তর্জাতিক ভূমিকা, এবং আপনি দেখবেন যে উনি ফারাক্কা চুক্তির ওই বইটাতে আছে, পররাষ্ট্রনীতি বইটা আছে, যে আজকে যখন বাংলাদেশে যখন বারবার প্রতিবেশীর বা বৃহৎ আধিপত্যের দাপটের মুখে আছে, হুমকির মুখে আছে, তখন বাংলাদেশের ছাত্র তরুণরা যে কথা বলছে, তারা আবার যখন প্রতিবেশীর দিকে আঙুল তুলে দাঁড়াচ্ছে বা ৭ রাজ্যের কথা বলছে, জিয়াউর রহমান হুবহু একই কথা ৭৭ সালে ক্ষমতায় এসে বলেছিলেন যে আমাদেরকে যদি আপনারা শান্তিতে থাকতে না দেন, হুমকিগ্রস্ত রাখেন, আপনারাও শান্তিতে থাকবেন না। তাহলে একই কথা, একই বক্তৃতা যখনই বাংলাদেশে উঠে দাঁড়ায়, বাংলাদেশ স্বাধীনতার কথা বলে, তখনই কেন এই কথাটা বারবার আসে? এটাই প্রমাণ করে যে এই কথাটা এই দেশের অস্তিত্বের ভিত্তির মধ্যে আছে, যে আমরা হাজার বছর ধরে আমাদের লড়াই কিন্তু উত্তরের বিরুদ্ধে, উত্তর ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, মোগলের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে, বাইরে থেকে আসা যে কোনো শক্তির বিরুদ্ধে। বাংলা অঞ্চল স্বাধীন ছিল, বাংলা অঞ্চল স্বাধীন থাকবে। এই স্বাধীনতার বয়ানটা বা আওয়ামী লীগের রাজনীতির মধ্যে ছিল না। এটা এমন এক জাতীয়তাবাদ, সে তার নিজের দেশের জনগণকে শত্রু মনে করত, তাদের বন্দী করত, তাদের গণতন্ত্র হরণ করত, এবং তার বন্ধু থাকতো বিদেশে, এবং সে বিদেশেই সে চলে গেছে। তাহলে এটা কেমন জাতীয়তাবাদ? যদি জাতীয়তাবাদ হয় তাহলে তো নিজের দেশের মানুষকে সে অগ্রাধিকার দেবে, কিন্তু সে নিজের দেশের মানুষকে অগ্রাধিকার দেয় নাই, সে অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশীর স্বার্থকে। সেই জায়গা থেকে আমরা যদি জিয়াউর রহমানের এই বক্তৃতা, আলোচনা, সংবাদপত্র যেগুলো এসছে, এটা ভবিষ্যতের শুধু একটা দলের রাজনীতি না, বাংলাদেশের যে বাংলাদেশ পন্থা, তারও কিন্তু সূচনাকারী তিনি। আমরা আজকে জাতীয়তাবাদের যুগ পার হয়ে এসেছি, ফলে আমরা বলবো না যে আমরা অমুক জাতীয়তাবাদী, অমুক তমুক জাতীয়তাবাদী, কিন্তু আমরা তো বাংলাদেশপন্থী, এই কথাটা বলতে পারি। আমরা কোনো দেশের বিরুদ্ধে রাজনীতি করতে চাই না। আমরা যে না পাকিস্তান বিরোধী, না চীন বিরোধী, না ভারত বিরোধী, না আমেরিকা বিরোধী, আমরা কারো বিরুদ্ধে নই। বিরোধিতার রাজনীতি একটা নেগেটিভ রাজনীতি। পৃথিবীতে কোনো নেগেটিভ রাজনীতি জয়ী হয়নি। রাজনীতি হতে হয় পজিটিভ, যে আমার নিজের দেশের পক্ষে আমার কি বলবার আছে, আমি শুধু ঘৃণা প্রচার করবো না, আমার মানুষের জন্য আমার কি বলবার আছে। এটাই তো রাষ্ট্রের নীতি হওয়া দরকার, সেটাই আসলে পন্থা, এবং সেটাই হচ্ছে সরল পথ, সিরাতুল মুস্তাকিম, সেটাই হচ্ছে বাংলাদেশ পন্থা। তো সেই আলোচনার জন্য ইতিহাসের উপাদান হিসেবে বইগুলো থাকবে। জিয়াউর রহমানের সংক্ষিপ্ত কালে আমরা দেখব যে তিনি শুধু সার্ক প্রতিষ্ঠাটা না, তিনি আন্তর্জাতিক যে গণতান্ত্রিক বিশ্ব, তার অনেকগুলো ঘটনাবলীর সাথে তিনি জড়িত ছিলেন। সেই সময় চিন্তা করা যায় তিনি মায়ানমারের সাথে রেঙ্গুন ইশতেহার ঘোষণা করছেন, তিনি পশ্চিমা দুনিয়ার সাথে সম্পর্কিত হয়ে এতগুলো ঘটনার সাথে, যেমন যেটা বলবো যে বিভিন্ন দেশে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, জোট নিরপেক্ষতা। ফলে একদিকে বাংলাদেশের যে মধ্যপন্থা, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার পুরো সেভেজ ব্লকে চলে গিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান মাঝখানে ছিলেন, না সেভেজ ব্লকের লোক, না পশ্চিমা দুনিয়ার লোক। তো ওই দিক থেকে তার এই ভূমিকাটা আজকেও আমাদের জন্য খেয়াল করবার বিষয়। আসলে জিয়াউর রহমানের কি নিয়ে আলোচনার একটা সমস্যা হচ্ছে
তিনি যেহেতু ডেমাগগ মানে স্লোগান সর্বস্ব নেতা ছিলেন না, বড় বড় মতবাদের আওয়াজ, জাতীয়তাবাদের স্লোগান বা নানান আলংকারিক কথাবার্তা এগুলো যেহেতু তার ছিল না, তিনি একজন ফাংশনারি। আমাদের দেশে বিপ্লব বারে বারে হচ্ছে এবং বিপ্লব আমাদের দরকারও বটে। প্রতি এক দশকে একটা করে বিপ্লব আমাদের দেশে হওয়ার চেষ্টা হয়, কোনোটা সফল হয়, কোনোটা ব্যর্থ হয়। বিপ্লব এবং বিপ্লবী আমরা পাই, রক্ত আমরা দিই, কিন্তু আমাদের বিপ্লবের পরে যে রাষ্ট্রনায়ক দরকার, যে স্টেটসম্যানশিপ দরকার, সেইটা আমরা প্রতিবার মিস করি। ৭২-এর পরের বিপ্লবের পরে রাষ্ট্রনায়ক ছিল না। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এটা যে একটা দলের অঙ্গ সংগঠন না, এটা যে একটা রাষ্ট্র, এই বোধটা কিন্তু জনগণের মধ্যে অনেক গভীরে চলে যায় জিয়াউর রহমানের ওই সময়টায়। কারণ রাষ্ট্রের তো স্লোগান দিচ্ছে না, এই রাষ্ট্র তো জাতীয়তাবাদের কথা বলছে না, এই রাষ্ট্র তো সমাজতন্ত্রের কথা বলছে না, এই রাষ্ট্র পুঁজিবাদের কথাও বলছে না। সে তার মতো করে একটা উন্নয়ন, যেটার মধ্যে প্রকৃতি, যে নদী খাল থাকবে, মানুষ থাকবে, কৃষক থাকবে, শ্রমিক থাকবে, এবং কি মধ্যবিত্ত একটা আধুনিক সমাজ গড়ে উঠবে, শিক্ষা দীক্ষার গড়ে উঠবে। এগুলো সবই বাস্তব কাজ, এগুলোর কোনোটার মধ্যে কোনো বাহার নাই, কোনো মতবাদের ফুলঝুরি নাই। এই ফুলঝুরি না থাকার কারণে তাকে ইতিহাসবিদদের পক্ষে ফ্রেমিং করাটা কঠিন হয়ে যায়। আসলে তিনি কোন তরিকার লোক, তিনি কোন মতবাদের লোক, তাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। এবং এই কাজটা কিন্তু এখনও জরুরি, এবং আমার মনে হয় না যে বাংলাদেশে মানে অন্যরা তো করবেই না, খোদ বিএনপি নিজেও বুদ্ধিবৃত্তিকভাবে জিয়াউর রহমানের যে রাষ্ট্রনায়ক, ঐতিহাসিক এবং রাজনৈতিক ভূমিকা, তার ভূমিকার কারণে বাংলাদেশের সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে এবং রাষ্ট্রে কী পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল, যেটা আজকে পর্যন্ত আমাদের উপর প্রভাব রেখে যাচ্ছে, সেই জায়গাটা আমাদের চিহ্নিত করবার দরকার আছে। জাতীয়তাবাদ আমাদের ইতিহাসে যেমন মুক্তিও দিয়েছে ৭১ সালে, কিন্তু সেই জাতীয়তাবাদই পরে অভিশাপ হয়ে এসেছিল। এখন আমরা পরের দিকে দেখলাম যে আসলে বাংলাদেশকে যে এক জাতির দেশ ধরা হয়েছিল, শুধু বাঙালি জাতির দেশ, পাকিস্তান ধরেছিল এই অঞ্চল শুধু মুসলমানের দেশ। কিন্তু আমরা পরের দিকে যে জিয়াউর রহমানের সময় দেখলাম যে অন্যভাবে দেশকে বর্ণনা করা হচ্ছে। আপনি দেখবেন যে বাংলাদেশের ৯০% মুসলমান, ৭% বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এরা ৯৫% লোক বাংলাভাষী, এর বাইরেও অন্য ভাষার মানুষ আছে, মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষ আছে, সমতল ছাড়াও পাহাড়ের বসবাসকারী মানুষ আছে। ফলে ছোট দেশের মধ্যে যত রকম বৈচিত্র্য থাকা সম্ভব সবগুলি বাংলাদেশে আছে। কিন্তু ইউনিক ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের মূল্যবোধ, পারিবারিক গঠন এবং স্বপ্নগুলো একই। আপনি বাঙালি, মুসলমান, হিন্দু, পাহাড়ি, আদিবাসী যাই বলেন না কেন, মারমা, এদের ছেলে মেয়েকে নিয়ে তারা যেভাবে পরিবার গঠন করে, যেভাবে সামনে যায়, খাদ্যাভাসের ৮০% মিলে যায়। সবাই ভাত খায়, তরকারিটা কারো মশলায় একটা জিনিস বেশি থাকে, কারোটা কম থাকে। ফলে এইটা কিন্তু একটা হোমোজেনাস কান্ট্রি। এই হোমোজেনাস কান্ট্রিকে শুধু জাতীয়তাবাদ দিয়ে বর্ণনা করলে বিভক্তি চলে আসবে। সেই জায়গা থেকে আমার দরকার ছিল একটা নাগরিকতার জাতিবোধ। আমাদের দেশে কেন গণঅভ্যুত্থান হয়, কেন ভারতে হয় না, পাকিস্তানে হয় না? কারণ তাদের এত জাতি এবং জাতপাত, অস্পৃশ্যতা, সেখানে মুগ্ধের মতো কেউ আসবে না যে পানি খাবে পানি, কারণ একজনের পানি তো ওই দেশে আরেকজন খায় না। ফলে আমার এই জুলাই গণঅভ্যুত্থান শুধু এক জাতি ধর্ম গোষ্ঠীর ছিল না, সকল জাতি ধর্ম গোষ্ঠীর মানুষের শহীদান এটার ভেতরে ছিল। এইভাবে আমরা যদি দেখি তাহলে দেখব এর মধ্যেও কিন্তু জিয়াউর রহমান প্রবর্তিত যে নাগরিক রাজনীতির, অধিকারের রাজনীতির যে আলোচনা, সেটা কিন্তু জুলাইকে অনুপ্রাণিত করেছিল। এবং জুলাইয়ের অনেক স্লোগানের মধ্যে সেই সময়ের কথাটা ফিরে এসেছিল। এবং জুলাইয়ের স্বপ্নের মধ্যে কিন্তু আজকে যে খালেদা জিয়া যে দলের ঊর্ধ্বে এমন একটা জায়গায় চলে গেছেন যিনি আর দলের না, এটা কিভাবে সম্ভব হলো? জুলাই কিন্তু আমাদের রক্তের দামে এই মানসিক উদারতা, এই মানসিক মুক্তির একটা ডাক দিয়েছিল। জুলাই না হলে আমরা এইভাবে কাছাকাছি সবে আসতে পারতাম না, যদিও বিভেদের ষড়যন্ত্র চলমান। তোমার কথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। রবীন্দ্রনাথের গান। সেই তোমার কথা কেহ তো বলে না, আমরা সেই বলার যোগ্য লোক নই। জিয়া রহমানের যে আমল, সে আমলটা বাংলাদেশের সংবাদপত্রে, ইতিহাসে, একাডেমিক জগতে মুছে ফেলা, ওটা একটা ব্ল্যাক হোল। সেই কারণেই আমরা 3টা বই বের করলাম, জিয়া রহমানের পররাষ্ট্রনীতি, জিয়া রহমানের উন্নয়ন নীতি এবং ফারকা চুক্তি স্বাক্ষরে তার ভূমিকা। এটা নিয়ে ওই সময়ের সংবাদপত্রে তাঁর যেসব কথা এসেছে সেগুলো যাতে গবেষকরা ব্যবহার করতে পারে। একইভাবে আমরা ফ্যাসিবাদের জমানায় মানে শিকারী সাংবাদিকতা নিয়ে যে বইটা বের হবে,
সেখানে অবশ্যম্ভাবীভাবে থাকবে কিভাবে ওই সময়ে খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ভিলেন বানানো হলো, সাংবাদিকরা নিশানা করলো তাদের বিরুদ্ধে, কিভাবে 1/11-এর আগে সিরিজ রিপোর্ট করা হলো 1/11 আনবার জন্য, এই একটা দল বা একটা পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করবার জন্য। আমরা দেখেছি মাইনাসের রাজনীতির খেসারত দিয়েছে বাংলাদেশ 15 বছর ফ্যাসিবাদের শাসনে। যারা সেই মাইনাসের রাজনীতিতে সম্মতি দিয়েছিলেন তারা কি সেই প্রায়শ্চিত্ত, সেই দায় স্বীকার আজও করেছেন? আমরা এখনো যদি আবার কোনো মাইনাসের রাজনীতি হয়, আমরা কিন্তু আরো এক যুগ পিছিয়ে যাব। স্বাভাবিকভাবে জনগণের ভোটে যে জনপ্রিয় দলটি আসবার কথা তাদেরই আসতে দিতে হবে। কোনো ষড়যন্ত্র করলে আবার আমরা পিছিয়ে যাব। সে বড় দল হোক, সে ছোট দল হোক, সে নতুন দল হোক, আমরা কোনো জায়গায় আর কোনো মাইনাসের রাজনীতি চাই না। আমি একটা বই ছোট অনুবাদ করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের সেচ ব্যবস্থা নিয়ে। সেটা স্যার উইলিয়াম উইলকক্সের একটা বইয়ের বক্তৃতার অনুবাদ। উনি দেখাচ্ছিলেন যে আমাদের সেচ ব্যবস্থা ধ্বংস হয় পলাশী যুদ্ধের পর, রাষ্ট্র ধ্বংস হয় এবং ইংরেজরা এই বিষয়ে দায়িত্ব নেয়নি, ফলে ম্যালেরিয়া, মশা থেকে শুরু করে এই সমস্ত মহামারী, দুর্ভিক্ষ হয় ইত্যাদি। দুর্ভিক্ষ হয় কারণ সেচ ছিল না। তো ওই সেচ ব্যবস্থাটা ছিল অজস্র খাল খনন করা এবং নদী খনন করা, এবং অনেকগুলো নদী উনি বলছেন যে এগুলো যেমন মাথাভাঙা নদী, এগুলো আসলে নদী না, এগুলো ছিল খাল। এবং উপর থেকে দেখলে যেখানে যেই খালটা থাকার কথা, নদীটা থাকার কথা, ঠিক সেটাই সেখানে আছে। এবং এটা বাংলার প্রাচীন রাজারা করেছিল, এটাই বাংলার সমৃদ্ধি এবং সংস্কৃতির উৎস। এরপরে আমরা দেখলাম আইয়ুব খান একটা বাঁধ ভিত্তিক সেচ ব্যবস্থা নিয়ে আসলেন, বাঁধ তৈরি করা আমেরিকান ফান্ডে। এই যে বাঁধ আমাদের নদী এবং প্রকৃতিকে ধ্বংস করলো, পশ্চিমা প্রযুক্তি আমাদের। তার জবাবে জিয়াউর রহমান কিন্তু আবার ওই প্রাচীন বাংলার যে সেচ ব্যবস্থা, যে বন্যা আসবে, খালে বিলে পানি ছড়ায় যাবে, উপচায় যাবে পানিটা, আবার শীতকালে সেখানে পানি সংরক্ষিত থাকবে, ফলে পলিও আসবে, নদীও সচল থাকবে, পানি থাকবে তাজা, ওই যে তাজা পানির গান। তো এটাও একটা মৌলিক জায়গা ছিল যেটা নিয়ে কাজ হয় নাই, যে আমাদের খাল খনন কি শুধু একটা জনপ্রিয় পপুলিস্ট কাজ না, এটা সেই কলোনিয়াল অ্যান্টি পিপল, অ্যান্টি হচ্ছে কৃষক, অ্যান্টি নেচার যে ড্যাম সিস্টেম, যে আইয়ুব খান কাপ্তাই বাঁধ বানাইছে, এদিকেও অনেক বাঁধ বানাইছে, এইটার বিরুদ্ধে ওনার নিজস্ব দেশজ একটা প্রযুক্তি ছিল। এই আলোচনাগুলো আমাদের করতে হবে। কথায় কথায় যে কথাটা বলা হয় যে জিয়াউর রহমান সামরিক শাসক, মানে এই এক কথা বলে ওনাকে আইয়ুব খান এবং এরশাদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখন যিনি যুদ্ধের ঘোষণা দিতে পারেন, মানে সামরিক মুক্তিযুদ্ধের নেতা হতে পারেন, ঘোষণা দিতে পারেন, যুদ্ধের সেক্টর কমান্ডার হতে পারেন, তার মানে তিনি তখনও সামরিক, একটা সেক্টরের সামরিক শাসক তো তিনি ছিলেন তাহলে 71-এ। তাহলে এই যে ভুল কনসেপশনের মধ্যে দিয়ে জিনিসটাকে দাঁড় করানো হয়, যিনি 71-এর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার অন্যতম ঘোষক, তিনি যদি পরে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করেন, তিনি আর সামরিক শাসক থাকেন না। আসলে তিনি তো আগেই মুক্তিযোদ্ধা শাসক। এটাও তো বলা যেতে পারতো যে এই প্রথম কোনো মুক্তিযোদ্ধা দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন, সরকার প্রধান হচ্ছেন। কারণ আর কোনো মুক্তিযোদ্ধা 71 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে তার নিরঙ্কুশ ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু তিনি ওই যুদ্ধে উপস্থিত ছিলেন না। তিনি এক প্রকার আত্মসমর্পণ করে পাকিস্তানের কারাগারে চলে গিয়েছিলেন। ফলে মুক্তিযোদ্ধা কোনো কেউ যদি প্রথম শাসন ক্ষমতায় এসে থাকে বাংলাদেশে, তাহলে সেটা প্রথম জিয়াউর রহমান। তো তাকে তো বলার কথা ছিল, তাকে তো বলবার কথা ছিল মুক্তিযোদ্ধা শাসক, সামরিক শাসক না। কিন্তু এই কথাটা ঠিকমতো আমাদের বিএনপির বন্ধুরা বলতে পারেন নাই, পারেন না। ওই যে মনপরা হরিণীর মতো আর্তনাদ করে, কিন্তু তুমি তো তাও চিৎকার করেছিলে, আমি তাও বলতে পারি নাই। এই যে 15 বছরে এই সুযোগ ছিল আমাদের কাউন্টার ন্যারেটিভটা তৈরি করার। জুলাই জয়ী হয়েছে কারণ আওয়ামী লীগের ন্যারেটিভ ধসে গিয়েছিল। আজকে যদি বিএনপিকে একটা গণতান্ত্রিক, জনমুখী, এজমালি, আমি বহুত্ববাদী বলি না, এজমালি বলি, কারণ আমাদের দেশের সংস্কৃতিতে বহুত্ব শুনলে তারা আবার অন্যরকম ধর্মীয় অসুবিধা বোধ করেন, কিন্তু আসলে তো বহুত্ব না, এজমালি, সমবেত, সেই দল হতে গেলে কিন্তু এই ন্যারেটিভটা লাগবে। এই পাল্টা ইতিহাস তৈরি করতে হবে। এই বিএনপি 1757 সাল থেকে না, শুধু বখতিয়ার খিলজি থেকে এই বর্তমান পর্যন্ত এই পুরো ইতিহাস এই দলটা ধারণ করতে পারে, যেটা আওয়ামী লীগ কিন্তু পারে না। আওয়ামী লীগের ইতিহাস 1952 সাল থেকে শুরু হয়, আর একটা কাল্পনিক 1000 বছর কথা বলে। কিন্তু সুলতানি আমল, যে স্বাধীন বাংলা, তারপরে যে আমাদের উপনিবেশ বিরোধী সংগ্রাম, সিরাজউদ্দৌলা, তিতুমির, ফকির বন্ধু শাহ থেকে শুরু করে 47-এর যে প্রথম স্বাধীনতা,
তারপরে যে 71-এর যে মুক্তি স্বাধীনতা, এই পুরো পর্যন্ত বিএনপির কিন্তু ইতিহাস। কিন্তু আমার মনে হয় না যে এটা আমাদের বিএনপির কর্মীরা, আমি একটা জায়গায় গিয়ে একজন বিএনপি কর্মী বলছে, না ভাই আমরা তো ডানপন্থী, মানে একদম তৃণমূল পর্যায়ে। উনি বোঝেন না যে ওনার দলটা মধ্যপন্থী, ওনারটাই সেন্ট্রিস্ট বাংলাদেশ। তো যাই হোক, এই কাজটা বোধহয় সবসময় দলের লোকের কাজ না, এটা বাইরের লোকের কাজ। প্রতিষ্ঠানগুলো যদি জারি থাকে, স্বাধীনভাবে চলতে পারে, তারাই আপনি এই কাজগুলো করবে। বাংলা একাডেমি আপনাকে কাজ করতে দিলে সেখান থেকে অবশ্যই 3টা খারাপ বইয়ের পরে একটা ভালো বই বেরোবে। পিআইবিতে অবশ্যই ভালো কাজ চলতে থাকবে। আগামীতে যারা দেশ শাসন করবেন, দেশ পরিচালনা করবেন, তাদের কাছে আমার আর্জি যে এই স্বাধীনতাটা যাতে আমরা শেষ পর্যন্ত রাখতে পারি। এবং আমরা বোধহয় একটা ঐতিহাসিক এবং একাডেমিক একটা দৃষ্টিকোণ পেয়েছি যে কোন জায়গা থেকে আমরা জিয়াউর রহমানকে দেখব। তিনি তো তার জায়গায় আছেন, আমাদের জায়গাটা কোথায়, কোন জায়গা থেকে দেখব? আমরা ইতিহাসের অবিসংবাদিত মহাপুরুষ, আমরা যাকে না হলে বাংলাদেশ জন্ম হতো না, এই যে ভক্তিবাদ, এটা বাইরে তিনি আছেন এবং তার দলও কিন্তু তাকে এই ভক্তিবাদের বাইরেই রাখতে পেরেছে। ফলে আমরা নতুন বাংলাদেশের জন্য এই ক্রিটিক্যালি জিয়াউর রহমানকে পাঠ করব। সেই কাজে আমাদের এই 3টি বই সহায়ক হবে। আপনাদের আবারও অনেক ধন্যবাদ। পিআইবির সাথে থাকবেন, পিআইবির প্রকাশনা গবেষণার সাথে থাকবেন, এবং আমাদের যে মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট, এই বাংলা ফ্যাক্টকে আপনারা দয়া করে ফলো করবেন। এই মিথ্যার বিরুদ্ধে বাংলা ফ্যাক্ট আপনাদের সহায়তা করবে। বাংলা ফ্যাক্টের যে ফেসবুক পেজ, সেটার সাথে আপনারা থাকবেন। আপনাদের অশেষ ধন্যবাদ।